প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি তাপস কুমার সহকারী, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, তোমাদের স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই তোমরা জেনে গেছো আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। আর এই অনলাইন ক্লাসগুলো তোমাদের জন্য খুব ইফেক্টিভ, খুব জ্ঞান চর্চার জন্য খুবই উপকারী। আমরা অনলাইন ক্লাস মাননীয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সর্বোপরি টিচারদের সহযোগিতা মিলে সকলে মিলে এই অনলাইন ক্লাসগুলো আজ আমি 1000 দ্বিতীয় পত্রে পরস্পর সম্পর্ক থাকতে হবে এবং যেটাকে আমরা গাণিতিক সংখ্যায় প্রকাশ করি। মুনাফা অর্জন ক্ষমতা যাচাই অনুপাত, পরিচালন দক্ষতা যাচাই অনুপাত, এই 4 প্রকারকে আমরা আবার বিভিন্ন ভাগে ভাগ করেছি, যেটা আমাদের প্রচলিত আমাদের দেশে ব্যবহার করা হয় এবং বাহিরের দেশে ব্যবহার করা হয়। তারল্য অনুপাত, তারল্য অনুপাতকে আবার 4 ভাগে ভাগ করা হয়। চলতি অনুপাত, তড়িৎ তারল্য দ্রুত অগ্নি পরীক্ষা অ্যাসিড টেস্ট অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, নগদ ও চলতি দায় অনুপাত। মূলধন কাঠামো অনুপাত, মূলধন কাঠামো অনুপাতকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়। দায় মালিকানা অনুপাত, মালিকানা মোট সম্পত্তি অনুপাত, মূলধন গিয়ারিং অনুপাত, সুদ কভারেজ অনুপাত, লভ্যাংশ কভারেজ অনুপাত। এবার আসি আমরা 3 নম্বর, মূলধন অর্জনের ক্ষমতা যাচাই অনুপাত। মূলধন অর্জন ক্ষমতা যাচাই অনুপাতকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। তার প্রথমটা হচ্ছে মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, বিনিয়োজিত মূলধনে আয় অনুপাত, বিনিয়োজিত মূলধন উপর সুদ ও করপূর্ব আয় অনুপাত, ইকুইটি শেয়ার মালিকদের আয় অনুপাত, পরিচালন মুনাফা অনুপাত। এবারে লাস্ট, পরিচালন দক্ষতা যাচাইয়ের অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, প্রদেয় হিসাব আবর্তন অনুপাত, বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত, চলতি মূলধন আবর্তন অনুপাত, চলতি সম্পদ ও আবর্তন অনুপাত, মোট সম্পদ আবর্তন অনুপাত। এই টোটাল এই 4 প্রকারকে আমরা আবার বিভিন্ন প্রকারে ভাগ করেছি, যেটা তোমাদের জানা একান্ত দরকার। তাই তোমরা এটা মনোযোগ সহকারে দেখবে, জানবে। আমরা 4 প্রকার থেকে এই অনুপাত কয়েকটা নিয়ে আজ আলোচনা করব, যেমন চলতি অনুপাত,
তড়িৎ অনুপাত, মোট লাভ অনুপাত, নেট লাভ অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, পদেয় হিসাব আবর্তন অনুপাত ইত্যাদি যতগুলো আমাদের টাইমের ভিতরে আমরা পারি ততগুলো নিয়ে আলোচনা করব। তাই এখন আমরা চলে যাব মূল আলোচনা। প্রথমে আমাদের চলতি অনুপাত। প্রতিটা জিনিস কি এবং তার সূত্রগুলো অবশ্যই জানতে হবে। চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পত্তি ডিভাইডেড চলতি দায়। চলতি অনুপাত কি? চলতি সম্পত্তি চলতি দায়ের ভিতরে যে সম্পর্ক সেটাই আমাদের চলতি অনুপাত। এখন কথা হচ্ছে চলতি সম্পত্তিটা কি? যে সম্পত্তিটাকে আমরা 1 বছর বা তার কম সময়ের ভিতরে টাকায় রূপান্তর করতে পারি তাকে বলা হয় চলতি সম্পত্তি। আর চলতি দায়, যে দায়টাকে আমরা 1 বছর বা তার কম সময়ের ভিতরে পরিশোধ করতে পারি সেটাকে বলা হয় চলতি দায়। আমরা ইতিমধ্যে জেনেছি যে প্রত্যেকটা জিনিসেরই একটা আদর্শ মান থাকে। চলতি অনুপাতের আদর্শ মান 2:1, অর্থাৎ 2:1। 2 টাকার সম্পত্তির এগেনস্টে যদি 1 টাকা দায় থাকে তাহলে কারবারের অবস্থা ভালো বোঝাবে। আমাদের এই আদর্শ মানগুলো দেওয়া থাকে কারবারের অবস্থা ভালো কি মন্দ বা কোন অবস্থায় আছে সেটা জানার জন্য। তাহলে চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পত্তি ডিভাইডেড চলতি দায়। এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। প্রিয় শিক্ষার্থী, চলতি সম্পত্তি কোনগুলো? এই চলতি সম্পত্তি কোনগুলো সেগুলো আমাদের আগে জানতে হবে। চলতি সম্পত্তি যেমন নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, অগ্রিম খরচাবলী, স্বল্পমেয়াদী বিনিয়োগ, প্রাপ্য বিল। মোটামুটি এইগুলো জানলে আমরা চলতি সম্পত্তি কোনগুলো সেগুলো মোটামুটি জানতে পারবো। এখন আমরা আসি চলতি দায়ের ভিতরে। সমাপনী মজুদ পণ্য। এখন আমরা আসবো চলতি দায় সম্পর্কে জানতে। চলতি দায় সাধারণত কি কি হতে পারে? চলতি দায়, প্রদেয় হিসাব, ব্যাংক জমা অতিরিক্ত, অগ্রিম খরচাবলী, বকেয়া খরচাবলী, প্রস্তাবিত লভ্যাংশ, আয়কর সঞ্চিতি,
কর্মচারী কল্যাণ তহবিল স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ এগুলোকে বলা হয় চলতি দায়। এগুলো না জানলে প্রিয় শিক্ষার্থী তোমরা মোটামুটি অঙ্ক ভালো করে বুঝতে পারবে না। অবশ্যই এগুলো মনে রাখতে হবে এবং বারবার করে পড়তে হবে, অঙ্ক করতে হবে, তারপরেই তোমাদের মনে থাকবে। মনোযোগ সহকারে পড়লেই মনে থাকবে আশা করি। এবার আসি তড়িৎ তারল্য অ্যাসিড টেস্ট অগ্নি পরীক্ষা অনুপাতে। তড়িৎ তারল্য দ্রুত অগ্নি পরীক্ষা অ্যাসিড টেস্ট অনুপাত। যে নামেই আসুক না কেন এর একটি মাত্র সূত্র আছে, তড়িৎ সম্পত্তি বা তারল্য সম্পত্তি ডিভাইডেড তারল্য দায়। তড়িৎ সম্পত্তি ডিভাইডেড তড়িৎ দায়। খুব অল্প সময়ের ভিতরে, যেটা আমরা তড়িৎ কথাটা খুব অল্প সময়ের ভিতরে সম্পদটাকে টাকায় রূপান্তর করব এবং দায়টাকে পরিশোধ করতে পারি। এখন তড়িৎ সম্পত্তি সমান সমান কি? চলতি সম্পত্তি মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচাবলী। অর্থাৎ তড়িৎ সম্পত্তি চলতি সম্পদ থেকে আমরা মজুত পণ্য এবং অগ্রিম খরচাবলী বাদ দিলেই তড়িৎ সম্পত্তিটা পেয়ে যাব। তড়িৎ দায় চলতি দায় মাইনাস ব্যাংক জমা অতিরিক্ত। তাহলে বোঝা গেল তড়িৎ দায়টা কি? চলতি দায় থেকে ব্যাংক জমা অতিরিক্ত মাইনাস করে দিলে আমরা তড়িৎ দায়টা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই এগুলো তোমরা মনে রাখবে এবং ভালো করে চর্চা করবে। নেক্সট আমরা আসবো মোট লাভ অনুপাত। আমার কারবারে লাভের হারটা কি, মোট লাভের হারটা কি সেটা যাচাই করার জন্য যে অনুপাতটা করি সেটাকে বলা হয় মোট লাভ অনুপাত। মোট লাভ ডিভাইডেড নেট বিক্রয় ইন্টু 100। এর আগে বলে রাখা ভালো, আমাদের তড়িৎ অনুপাতের আদর্শ মানটা ছিল 1:1, অর্থাৎ 1 টাকার সম্পদের এগেনস্টে 1 টাকা দায় থাকলে কারবারের অবস্থা ভালো বোঝাবে। এবং চলতি অনুপাতের আদর্শ মান ছিল 2:1, 2 টাকার সম্পদের এগেনস্টে যদি 1 টাকার দায় থাকে তাহলে কারবারের অবস্থা ভালো বোঝায়। তদ্রূপভাবে আমাদের মোট লাভ অনুপাতের আদর্শ মান 20% থেকে 30%, 20% থেকে 30%। এর ভিতরে যদি লাভ থাকে তাহলে কারবারের অবস্থা ভালো বোঝাবে, বেশি হলে আরো ভালো, যদি কম হয় তাহলে কারবারের অবস্থা খারাপ বোঝাবে। এখন কথা হলো, কোনো অঙ্কের ভিতরে মোট লাভ সরাসরি দেওয়া নাও থাকতে পারে, তাহলে মোট লাভের একটা সূত্র আছে, যে সূত্রটা আমরা এখানে দেখাবো। মোট লাভ হচ্ছে বিক্রয় থেকে
মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেটা পাবো সেটাকে আমরা মোট লাভ বলবো। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পেয়ে যাব মোট লাভ। 4 নম্বর আমরা আসি নিট লাভ অনুপাত। নিট লাভ ডিভাইডেড নিট বিক্রয় ইন্টু 100। আগে আমরা বলেছি যে প্রত্যেকটারই একটা আদর্শ মান থাকে। নিট লাভ অনুপাতের আদর্শ মান 5% থেকে 10%। যদি 5% থেকে 10% নিট লাভ থাকে তাহলে অবশ্যই কারবারের অবস্থা ভালো, এর থেকে বেশি হলে আরো ভালো, আর এর থেকে কম হলে কারবারের অবস্থা খারাপ। সূত্রগুলো অবশ্যই তোমরা মনে রাখবে এবং এই সূত্রের আলোকে আমরা একটা বইয়ের অঙ্ক করব, যে অঙ্কটা করলে তোমরা মোটামুটি প্র্যাকটিসও হয়ে যাবে আর বাসায় ভালো করে অন্যান্য অঙ্কগুলো চর্চা করতে পারবে। 5 নম্বর মজুদ আবর্তন অনুপাত। বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ। এখন কথা হচ্ছে কোনো অঙ্কের ভিতরে বিক্রিত পণ্যের ব্যয় নাও থাকতে পারে, গড় মজুদ নাও থাকতে পারে, সেটাকে আমাদের বের করে দেখাতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয় থেকে মোট লাভটা বাদ দিয়ে দেবো, বিক্রয় মাইনাস মোট লাভ। অর্থাৎ বিক্রয় থেকে আমরা মোট লাভটা বাদ দিয়ে দিলেই আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা পাবো। আর গড় মজুদ প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ পণ্য ডিভাইডেড 2। গড় বলতে আমরা বুঝি যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা যোগ করব, ততগুলো সংখ্যাতে আমরা ভাগ করব। এখানে আমার দুইটা সংখ্যা থাকবে, প্রারম্ভিক মজুদ পণ্য থাকবে, সমাপনী মজুদ পণ্য থাকবে। প্রারম্ভিক মজুদ পণ্য যোগ সমাপনী মজুদ পণ্য ডিভাইডেড 2 করলে আমরা গড় মজুদটা পেয়ে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এর ভিতরে আমরা আরেকটা সূত্র সম্পর্কে জানতে পারি, চলতি মূলধন। চলতি মূলধন অনুপাত। চলতি মূলধন চলতি চলতি মূলধনটা আগে জানি আমরা। চলতি মূলধন সমান সমান চলতি সম্পত্তি মাইনাস চলতি দায়। এই 6টা সূত্র মোটামুটি আজ আমরা দিয়ে একটা অঙ্ক করব। তোমাদের বইয়ের সৃজনশীল 9 নম্বর অঙ্কটা দেওয়া আছে, সেই অঙ্কটা তোমরা একটু দেখবে এবং সেই অঙ্কটা আমি এখন তোমাদের বোর্ডে করিয়ে দেবো এবং এটা প্র্যাকটিস করবে তোমরা। প্রিয় শিক্ষার্থী, অধ্যায় 6-এর ব্যবহারিক সৃজনশীল অর্থাৎ অনুপাত বিশ্লেষণের ব্যবহারিক সৃজনশীলের 9 নম্বর অঙ্কটা নিয়ে আজ আমরা আলোচনা করব এবং বোর্ডে করিয়ে দেব। সেটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। প্রাথমিক ধারণার জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটা বারবার চর্চা করবে। এই জাতীয় অঙ্ক সাধারণত পরীক্ষায় আসে। দেখো, অঙ্কটা হচ্ছে সামি কোম্পানি লিমিটেডের আর্থিক বিবরণী সংক্রান্ত তথ্যগুলি নিম্নরূপ। মজুদ পণ্য দেওয়া আছে 20,000, প্রাপ্য হিসাব দেওয়া আছে 8,000, নগদ তহবিল দেওয়া আছে 2,000, প্রদেয় হিসাব দেওয়া আছে 8,000, ব্যাংক জমা অতিরিক্ত 2,000। আমরা ক্লাসে যে বইটি করাই তোমাদের সেই বইয়ের অঙ্ক।
বছরে বিক্রয়ের পরিমাণ ছিল 1,00,000 টাকা এবং মোট লাভের পরিমাণ 30,000 টাকা। এখন কথা হচ্ছে এই আছে অঙ্কের বিবরণ। এই অঙ্কটা দিয়ে আমাদের এখন কি করতে হবে? এক নম্বর হচ্ছে চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে। আর্থিক সচ্ছলতা যাচাইয়ের জন্য দুটি অনুপাত, যেমন চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করতে হবে। মোট লাভ অনুপাত ও মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করতে হবে। আমাদের এই সৃজনশীলের ক, খ এবং গ তিনটা পার্ট আছে, যে পার্টের অঙ্কগুলো আমরা এখন করব। চলতি মূলধন, ইতিপূর্বে আমরা চলতি মূলধনের সূত্রটা দেখিয়েছি। চলতি মূলধন সমান সমান চলতি সম্পত্তি মাইনাস চলতি দায়। চলতি সম্পত্তি মাইনাস চলতি দায়। চলতি সম্পত্তি এখানে কি কি আছে সেটা একটু দেখি। চলতি সম্পত্তি মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, নগদ তহবিল, এটা চলতি সম্পত্তি। আর চলতি দায় আছে প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত। মজুদ পণ্য 20,000, প্রাপ্য হিসাব 8,000, নগদ তহবিল 2,000, মোট 20, 28, 30,000। অর্থাৎ চলতি সম্পত্তির পরিমাণ হচ্ছে 30,000 টাকা। এখন দেখি চলতি দায় কত? প্রদেয় হিসাব 8,000, ব্যাংক জমাতিরিক্ত 2,000, 8 আর 2 10,000। অর্থাৎ চলতি দায় প্রদেয় হিসাব 8,000, ব্যাংক জমাতিরিক্ত 2,000, মোট 10,000। তাহলে আমরা চলতি সম্পত্তি থেকে চলতি দায়টা আমরা মাইনাস করে দিলে চলতি মূলধনটা পেয়ে যাব। এখানে আমাদের চলতি সম্পত্তি আছে 30,000 টাকা, চলতি দায়টা আছে 10,000 টাকা, তাহলে চলতি মূলধন হবে আমার 20,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, সূত্র প্রয়োগ করে এভাবে অঙ্ক করলে তোমাদের কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা খুব ভালো করতে পারবে। ক নম্বরে তাহলে চলতি মূলধনের পরিমাণটা আমরা পেয়ে গেলাম। এবার খ নম্বরে আসি। খ নম্বরে চেয়েছে আমাদের চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয়। চলতি অনুপাত চলতি সম্পত্তি ডিভাইডেড চলতি দায়। এখন আমরা ইতিপূর্বে চলতি সম্পত্তি বের করেছি, চলতি দায়টাও বের করেছি। চলতি সম্পত্তি আমাদের বের হয়েছিল 30,000, চলতি দায়টা বের হয়েছিল আমাদের 10,000। তাহলে 3:1। চলতি অনুপাত তাহলে আমাদের ধরো 3:1। এবার আসি তড়িৎ অনুপাত।
তড়িৎ সম্পত্তি ডিভাইডেড তড়িৎ দায়। তড়িৎ সম্পত্তি সমান সমান আমাদের কি আছে, চলতি সম্পত্তি, এটাকে এই সূত্রটাকে এভাবে লিখতে পারি আমরা, চলতি সম্পত্তি মাইনাস মজুদ পণ্য। তড়িৎ দায়টা হচ্ছে চলতি দায় মাইনাস ব্যাংক জমা অতিরিক্ত। প্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে আমরা চলতি সম্পত্তিটা পেয়েছি এবং মজুদ পণ্য তো বইয়ের ভিতর দেওয়াই আছে। চলতি সম্পত্তি আছে 30,000, মজুদ পণ্য দেওয়া আছে 20,000, চলতি দায়টা দেওয়া আছে আমাদের বের হয়েছিল 10,000, ব্যাংক জমা অতিরিক্ত দেওয়া আছে 2,000। তাহলে এটা 30 থেকে 20 চলে গেলে থাকে 10,000, 10 থেকে 2 চলে গেলে থাকে 8,000। এটা দিয়ে ভাগ করলে আমাদের আসে 1.25:1। তাহলে এর আদর্শ মান আছে 1:1, কিন্তু 1.25 অর্থাৎ কার্বনের অবস্থা সন্তোষজনক। এবার আমরা গ নম্বরে আসি, মোট লাভ অনুপাত মজুদ আবর্তন অনুপাতের সূত্র নিয়ে। মোট লাভ অনুপাত মোট লাভ ডিভাইডেড নির্বিক্রয় ইনটু 100। এখন এখানে মোট লাভ আমার দেওয়া নেই, আমাকে মোট লাভটা বের করতে হবে। মোট লাভ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের, মোট লাভ এখানে অঙ্কের ভিতর দেওয়া আছে আমার 30,000, নেট বিক্রয় দেওয়া আছে 1,00,000 ইনটু 100। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার, অর্থাৎ 30%। দেখা যাচ্ছে এখানে মোট লাভ আমাদের 30%, অর্থাৎ অঙ্কের ভিতরে আমাদের বলা ছিল যে 20% থেকে 30% আদর্শ মান হলে কারবারের অবস্থা ভালো বোঝাবে। অবশ্যই এখানে কারবারের অবস্থা ভালো, কারণ যেহেতু মোট লাভ আমার 30%। নিট লাভ অনুপাত, সরি, অঙ্কের ভিতর দেওয়া আছে মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাত বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মূল্য। শিক্ষার্থী, আমি আগেই বলেছি বিক্রিত পণ্যের ব্যয় যদি দেওয়া না থাকে আমাদের, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করে নিতে হবে। বিক্রয় থেকে মোট লাভটা বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। এখানে দেওয়া আছে বিক্রয় মাইনাস মোট লাভ। আর গড় মজুদটা আছে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ডিভাইডেড 2, কিন্তু অঙ্কের ভিতরে যদি একটাই মজুদ পূর্ণ থাকে তাকে ওই একটাকেই আমাদের গড় মজুদ হিসাবে ধরতে হবে। এখানে একটাই আছে, গড় মজুদ প্রাপ্য হিসাব। বিক্রয় দেওয়া আছে এখানে 1,00,000, মোট লাভ দেওয়া আছে 30,000, প্রাপ্য হিসাব দেওয়া আছে আমাদের 8,000, অর্থাৎ আমরা 70,000 ডিভাইডেড 8,000
এখন ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার আসবে, সেটা তোমরা ক্যালকুলেশন করে এটা বের করে নিও। প্রিয় শিক্ষার্থী, আজ আমাদের অনুপাত বিশ্লেষণের মোটামুটি এই পর্যন্তই থাকবে। আগামীতে দরকার হয় অন্য অঙ্ক নিয়ে তোমরা বাসায় তোমাদের একটা বাসার কাজ দেব, 13, 14, 15 বইয়ের 13, 14, 15 এই 3টা অঙ্ক প্র্যাকটিস করবে ভালো করে, তাহলে অনেক কিছু জানতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে। সে পর্যন্ত ভালো থাকবে।